একটি ছোট গ্রামে করিম নামের এক গরিব লোক বাস করত। করিম খুব গরিব ছিল। সে তার বাবা আল হাকিমের সাথে থাকত। আল হাকিম খাটিয়ায় বসেছিলেন। বয়স ৬০ বছর, চোখ ঝাপসা, কোমর ঝুঁকে গেছে, কিন্তু মুখে এখনও সেই পুরনো নম্রতা বাকি ছিল, যা ছেলেকে দেখে উজ্জ্বল হয়ে উঠত। তাদের একমাত্র ছেলে করিম সারাদিন খেতে ঘাম ঝরাত, মজুরি করত। কখনো কারো ঘরে শস্য পেষত, কখনো কাঠ কাটত। সন্ধ্যা হলেই সে বাড়ি ফিরত। সবার আগে বাবার কাছে বসে যেত। আজও তাই হল। সূর্য ডুবতেই সে ক্লান্ত হয়ে ফিরল। হাতে একটি ছোট রুটি ছিল, যা কোনো দয়ালু মানুষ দিয়েছিল। সে রুটিটি বাবার সামনে রেখে বলল, বাবা, আজ এটা পেয়েছি, আপনি আগে খেয়ে নিন। আল হাকিম হাসার চেষ্টা করলেন এবং বললেন, বেটা, তুই আগে খা, আমার তো ক্ষুধা অনেক আগেই মরে গেছে। শুধু তোকে দেখে মনে শান্তি পাই। করিম মাথা নিচু করে নিল। চোখে জল এসে গেল। সে জানত বাবা সত্যি বলছেন না। বুড়োর পেট অনেক দিন ধরে খালি ছিল। খরা গ্রামটিকে গ্রাস করেছিল। ক্ষেত ফেটে গিয়েছিল, নদী শুকিয়ে গিয়েছিল। মজুরিও এখন কষ্টে পাওয়া যেত। মানুষ নিজেরাও ক্ষুধার্ত ছিল। অন্যদের কি দেবে? করিম রুটিটি ২ ভাগ করল। অর্ধেক বাবাকে দিল, অর্ধেক নিজে খেল। দুজনেই চুপচাপ খেতে লাগল। বাইরে বাতাস ঠান্ডা হচ্ছিল। করিম পুরনো চাদর বাবার গায়ে জড়িয়ে দিল। তারপর কাছে বসে পড়ল। বাবা বললেন, করিম, আজ ক্ষেতের রাস্তায় এক ফকিরের সাথে দেখা হয়েছিল। লম্বা সাদা দাড়ি, চোখে অদ্ভুত এক জ্যোতি। সে বলছিল যে ধৈর্য ধরে তার ভাগ্য নিজেই বদলে যায়। আল হাকিম দীর্ঘশ্বাস নিলেন, বললেন, বেটা, ফকিরদের কথা শুনে মন হালকা হয়ে যায়, কিন্তু ভাগ্য আল্লাহর হাতে। যা লেখা আছে তাই হয়। করিম চুপ করে রইল। তার মনে এক অস্থিরতা জাগছিল। সে ভাবছিল, ইস, যদি কোনো অলৌকিক ঘটনা ঘটত। ইস, বাবার চোখে যদি আবার সেই উজ্জ্বলতা ফিরে আসত, যা যৌবনের সময় ছিল। ইস, বাবা যদি আবার হাসতে পারতেন। ইস, তাদের চেহারা থেকে এই ক্লান্তি মুছে যেত। রাত গভীর হল। আল হাকিম ঘুমিয়ে পড়লেন। তার নিঃশ্বাস ধীর ছিল, মাঝে মাঝে ভারী। করিম জেগে রইল। সে বাইরে বের হল। চাঁদের আলোয় পুরো গ্রাম ঘুমিয়েছিল। করিম আকাশের দিকে তাকাল। হে প্রভু, সে মনে মনে বলল, যদি আমার কোনো দোয়া কবুল হওয়ার থাকে, তবে তা বাবার জন্য হোক। আমি কিছু চাই না, শুধু বাবা সুস্থ হয়ে যাক। তার হাড়গুলো এখন ব্যথায় জর্জরিত। সেই রাতে করিম অনেকক্ষণ জেগে রইল। সকাল হতেই সে আবার ক্ষেতের দিকে রওনা হল। পথে একটি পুরনো কুঁয়া ছিল। গ্রামবাসীরা বলতো যে কুঁয়াটি বহু বছর আগে শুকিয়ে গেছে, কিন্তু করিমের প্রতিবার মনে হতো হয়তো আজ পানি পাওয়া যাবে। সে প্রতিদিন সেই কুঁয়ার পাশ দিয়ে যেত এবং দোয়া করত। আজও সে কুঁয়ার পাশে থামল। কুঁয়ার মুখ ভাঙা ছিল, চারদিকে জঙ্গলি ঝোপঝাড় জন্মেছিল। করিম ঝুঁকে ভেতরে দেখল। গভীর অন্ধকার, কিন্তু নিচ থেকে এক শীতলতা উঠে আসছিল। সে ভাবল, হয়তো আজ কিছু হবে। পাশে পড়ে থাকা একটি পুরনো বালতি তুলল, দড়ি দিয়ে বেঁধে নিচে ফেলল। বালতি নিচে গেল। কিছুক্ষণ পর টানল। বালতি খালি, শুধু মাটি আর শুকনো পাতা। করিম হতাশ হল। বালতি একপাশে রেখে দিল এবং এগিয়ে যেতে লাগল। তখনই তার নজর কুঁয়ার কিনারায় পড়ল। সেখানে একটি ছোট মটকা পড়েছিল। মাটির পুরনো মটকা, ধুলোয় ঢাকা। করিম সেটি তুলল। মটকাটি হালকা ছিল, ভেতরে কিছু আছে বলে মনে হচ্ছিল না, কিন্তু ওটাতে এক অদ্ভুত চকচকে ভাব ছিল, যেন কোনো পুরনো রহস্য লুকিয়ে আছে। করিম মটকাটি হাতে নিল এবং বাড়ির দিকে চলতে শুরু করল। সে জানত না যে এই মটকা তার জীবনের মোড় ধরিয়ে দেবে। সে শুধু ভাবছিল যে বাবাকে দেখাবো, হয়তো বাবার ভালো লাগবে, হয়তো বাবা হাসবেন। বাড়ি পৌঁছতেই সে মটকাটি বাবার কাছে রেখে দিল। আল হাকিম চোখ খুললেন, বললেন, বেটা, এটা কি এনেছিস? করিম বলল, বাবা, কুয়ার কাছে পেলাম, হয়তো কারো পুরনো জিনিস হবে। আল হাকিম মটকাটি দেখলেন। তার চোখে এক মুহূর্তের জন্য চমক দেখা দিল। বললেন, বেটা, এই মটকা কোনো সাধারণ মটকা মনে হচ্ছে না। তারপর মাথা নাড়লেন, হয়তো আমার চোখ ধোঁকা খাচ্ছে। করিম মটকাটি একপাশে রেখে দিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আবার সেই রুটির ব্যবস্থা। আজও 2টি টুকরো দুজনে ভাগ করে খেয়ে নিল। রাত হল।
করিম বাবার পাশে শুয়ে পড়ল। তার চোখে এখনও সেই অতৃপ্তি ছিল, কিন্তু এখন তার কাছে একটি মটকা ছিল, একটি ছোট্ট আশা। সে জানত না আগামী দিনগুলো কি নিয়ে আসবে, শুধু এতটুকু জানত যে বাবার সেবায় কোনো কমতি রাখবে না। আর রাত গভীর হতে লাগল, চাঁদের আলো এখনও বাইরে ছড়িয়েছিল। কোথাও দূর থেকে একটি প্যাঁচার ডাক এলো, যেন কোনো পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে। করিমের চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু মনে একটি প্রশ্ন জাগছিল, এই মটকাটি আসলে কার? সকালের প্রথম কিরণ কুঁড়ে ঘরে ঢুকল। করিমের ঘুম ভেঙে গেল। আল হাকিম তখনও ঘুমাচ্ছিলেন। তার নিঃশ্বাস এখনও ধীর ছিল, কিন্তু চেহারায় হালকা প্রশান্তি ছিল। করিম উঠল, পুরনো চাদর ঠিক করল, তারপর মটকার দিকে তাকাল। ওটা এখনও সেখানেই রাখা ছিল, ধুলোয় ঢাকা, যেন শতাব্দীর পর শতাব্দী কেউ স্পর্শ করেনি। করিম মটকাটি হাতে নিল। তার গায়ে আঙুল বোলাতেই এক অদ্ভুত শীতলতা অনুভব হল, যেন কোনো পুরনো স্মৃতি ছুঁয়ে গেল। সে মটকাটি উল্টে পাল্টে দেখল, নিচের দিকে কিছু চিহ্ন ছিল, কিন্তু ধুলোর কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না। সে ভাবল, হয়তো পানি দিয়ে পরিষ্কার করব, কিন্তু পানি কোথায় পাবে? কাল থেকে তো এক ফোঁটাও পাওয়া যায়নি। সে বাইরে বের হল। গ্রাম তখনও জাগছিল, কিছু মুরগি ডাকাডাকি করছিল। দূরের ক্ষেতে কুয়াশা ছেয়েছিল। করিম মটকাটি সাথে নিল এবং নদীর দিকে রওনা হল। নদী এখন শুধু নামে মাত্র ছিল। মাঝখানে একটি সরু ধারা বইছিল, বাকি সব শুকনো বালি। সেখানে পৌঁছে সে মটকাটি ধারায় ডোবাল। সামান্য পানি এলো, মটকা ভরে গেল। যখন সে মটকাটি তুলল, দেখল পানি পরিষ্কার, যেন কোনো জাদু। কিন্তু সে হেসে ফেলল, মনে মনে বলল, করিম, তুইও এখন ফকিরদের কথায় হারিয়ে যাচ্ছিস। পানি তো পানি। বাড়ি ফিরল। আল হাকিম জেগে উঠেছিলেন, খাটিয়ায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। করিম মটকাটি তার সামনে রেখে দিল, বলল, বাবা দেখুন, আমি এটি ধুয়ে এনেছি, এখন পরিষ্কার লাগছে। আল হাকিম মটকাটি কাছে নিলেন। তার আঙুল কাঁপছিল। মটকাটি স্পর্শ করলেন, বললেন, বেটা, এতে কিছু লেখা আছে, পুরনো লিপিতে। আমি পড়তে পারছি না, কিন্তু মনে হচ্ছে কোনো দোয়া বা কোনো প্রতিজ্ঞা। করিমও ঝুঁকে দেখল। হ্যাঁ, কিছু অক্ষর ছিল, কিন্তু বোঝা গেল না। দুজনেই চুপ হয়ে গেল। বাইরে বাতাস বইছিল, পাতাগুলো খসখস করছিল। করিম ভাবল, আজ কিছু শস্য জোগাড় করতে হবে, বাবার পেট খালি রাখা যাবে না। সে আবার বের হল। গ্রামের মোড়লের বাড়ি গেল। মোড়লের নাম ছিল গোলাম রসুল, ধনী মানুষ। তার কাছে শস্য ভরা গোলা ছিল। করিম দরজায় দাঁড়িয়ে ডাক দিল, হুজুর, যদি ছোটখাটো কোনো কাজ থাকে। গোলাম রসুল বাইরে এলেন, মুখে সেই পুরনো উদাসীনতা। বললেন, করিম, ইদানিং কাজ কম, খরা চলছে না, তবে নিয়ে যা, 2 মুঠো জব দিচ্ছি, ব্যাস এইটুকুই। করিম মাথা নিচু করে শুক্রিয়া জানাল। 2 মুঠো জব নিয়ে ফিরল। বাড়ি এসে দেখল আল হাকিম হাসছেন। বললেন, বেটা, আল্লাহ মান রেখেছেন, 2 মুঠো অনেক। করিম জব একটি ছোট পাত্রে রাখল। তারপর ভাবল জাতাকলে পিষে আনবে, কিন্তু জাতাকল দূরে ছিল এবং আজ ক্লান্তি খুব বেশি ছিল। সে মটকাটি দেখল, খালি পড়েছিল। হঠাৎ মনে একটি কথা এলো, জবগুলো এতে রেখে দিই না কেন? এটা কবে কাজে আসবে? সে জব মটকার ভেতরে ঢেলে দিল। জব নিচে পড়ল। করিম মটকাটি ঢাকনা দিয়ে ঢেকে দিল। করিম বাইরে বসে রইল। মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। ঘরের দারিদ্র্য খুব বেশি ছিল এবং রুটিরও ব্যবস্থা করা যাচ্ছিল না। করিমের মনে এই চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। সময় কাটতে লাগল। সূর্য উপরে উঠল, খাওয়ার সময় হয়ে গেল। করিম ভাবল, এখন আমি জব দিয়ে রুটি বানিয়ে নিই। করিম কুঁড়ে ঘরে গেল। মটকাটি ওখানেই রাখা ছিল। সে যেই ঢাকনা সরাল, তার চোখ কপালে উঠে গেল। মটকা জবে পরিপূর্ণ ছিল। এত জব যে মুঠো থেকে বহুগুণ বেশি। জব তাজা লাগছিল, চকচকে, যেন এইমাত্র কাটা হয়েছে। করিমের বুক ধরফর করে উঠল। সে মটকা স্পর্শ করল, ঠান্ডা ছিল। তারপর আল হাকিমের দিকে তাকাল। বাবা ঘুমাচ্ছিলেন। করিম ধীরে বলল, বাবা, বাবা। আল হাকিম চোখ খুললেন। করিম মটকাটি তার সামনে রেখে দিল। বলল, বাবা দেখুন, এই মটকা জবে কিভাবে ভরে গেছে। আল হাকিম দেখলেন, তার চোখ ভিজে গেল। বললেন, বেটা, এ আল্লাহর রহমত, তুই যে সেবা করেছিস তার পুরস্কার। করিমের চোখে জল ছিল।
সে হাঁটু গেড়ে বসল, বলল, বাবা, এটা কিভাবে হতে পারে? আমি তো শুধু। আল হাকিম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, বেটা, মাঝে মাঝে ভাগ্য এমন দরজা খুলে দেয় যা মানুষ ভাবতেও পারে না। কিন্তু মনে রাখিস, এই রহমত ধৈর্যের। লোভ করিস না, যা পেয়েছিস তাতেই শুকরিয়া আদায় করিস। করিম মাথা নাড়ল, কিন্তু মনে প্রশ্ন জাগছিল, এই মটকা কোথা থেকে এলো? কে রেখে গেল? আর এই জাদু কি? এটা কি সত্যিই জাদু? সন্ধ্যা হল, দুজনেই জব পিষে রুটি বানালো। অনেক দিন পর প্রথমবারের মতো পেট ভরে খেল। আল হাকিমের চোখে উজ্জ্বলতা ফিরে এলো। করিম খুশি ছিল, কিন্তু রাত হতেই এক নতুন দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল। যদি এই মটকা সত্যিই জাদুকরি হয়, তবে কি এটা আমার কাছ থেকে হারিয়ে যাবে? যদি মানুষ জানতে পারে, তবে কি হবে? রাত গভীর হল, আবার জ্যোৎস্না ছড়িয়ে পড়ল। করিম জেগে রইল। মটকা তার কাছে রাখা ছিল। সে ওটার দিকে তাকিয়ে রইল এবং মনে ভয় জাগছিল, যদি কাল সকালে এই মটকা খালি পাওয়া যায়। সারা রাত করিমের ঘুম এলো না। মটকা তার শিয়রে রাখা ছিল, জব এখনও তাতে ভরা ছিল। সে বারবার হাত বাড়িয়ে ছুঁয়ে দেখছিল, যেন ভয় ছিল সকালে উঠলে সব স্বপ্ন বলে মনে হবে। আল হাকিম গভীর ঘুমে ছিলেন। তার নিঃশ্বাস এখন আগের চেয়ে অনেক নিয়মিত লাগছিল, যেন ক্লান্তি কিছুটা কমে গেছে। সকাল হল, প্রথম আলো কুড়ে ঘরে এলো। করিম উঠে বসল, মটকা দেখল, জব তেমনই ভরা ছিল। সে এক মুঠো বের করল। শস্য তাজা, ভারী, সুগন্ধি। সে মনে মনে বলল, হে প্রভু, যদি এটি তোমার রহমত হয় তবে আমি তোমার কৃতজ্ঞ, কিন্তু আমার সাহস কম করো না। আল হাকিম জাগলেন, মুখে হালকা হাসি ছিল। বললেন, বেটা, আজ তোর কেমন লাগছে? করিম মটকা দেখালো, বলল, বাবা, এখনও তেমনই আছে, জব কমেনি। আল হাকিম দীর্ঘশ্বাস নিলেন, বললেন, বেটা, এটি কোনো সাধারণ জিনিস নয়, এটি পরীক্ষা। আল্লাহ মাঝে মাঝে এমন উপহার দেন যা মানুষের পরীক্ষা নেয়। তুই যে ধৈর্য ধরেছিস, যে সেবা করেছিস, তার ফল। কিন্তু মনে রাখিস, এই ফল লোভের আগুনে পুড়ে যেতে পারে। করিম মাথা নিচু করে বলল, বাবা, আমি শুধু আপনার জন্য চাই যে আপনার পেট যেন কখনো খালি না থাকে, আপনার হাড়গুলো যেন ব্যথা থেকে মুক্তি পায়। আল হাকিম তার হাত ধরলেন, বললেন, বেটা, আমার দোয়া তুই যেন কখনো এই রহমতকে নিজের লালসা না বানিয়ে ফেলিস। যা পেয়েছিস তাতেই সন্তুষ্ট থাকিস, বেশি চাস না। করিম কথা দিল। দুজনেই চুপচাপ জব পিষল, রুটি তৈরি হল। আজ প্রথমবারের মতো কুড়েঘরের রুটির সুবাস ছড়াল। বাইরে গ্রাম জাগছিল। করিম ভাবল, আজ আরও কিছু শস্য আনতে হবে। মটকা তো আছে, কিন্তু ধৈর্যের পরীক্ষা। সে আবার মোড়লের বাড়ি গেল। গোলাম রসুল তাকে দেখে অবাক হলেন, বললেন, করিম, কাল তো 2 মুঠো দিয়েছিলাম, আজ আবার কি ব্যাপার? করিম মাথা নিচু করে বলল, হুজুর, বাবার শরীর ভালো নেই, যদি কোনো ছোটখাটো কাজ থাকে। গোলাম রসুল হেসে বললেন, কাজ তো নেই, তবে নিয়ে যা, আজও 2 মুঠো, তুই ভালো ছেলে। করিম জব নিল এবং ফিরে এলো। বাড়ি পৌঁছে সে জব মটকায় ঢালল। আগের জব এখনও ভরা ছিল। সে নতুন জব ওপরে ঢালল। মটকা আবার ভরে গেল। যতটুকু ঢালল ততটুকুই বেড়ে গেল। করিমের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে মটকা ঢেকে দিল। আল হাকিমকে দেখাল না। মনে ভয় ছিল, পাছে বাবা বলে দেন যে ব্যাস কর। দিন কাটল। সন্ধ্যায় করিম ভাবল, আজ আরেকটু পরীক্ষা করি। সে আরও 1 মুঠো জব ঢালল। আবার দেখল মটকা পরিপূর্ণ। এখন তাতে এত জব ছিল যে অনেক দিনের ব্যবস্থা হতে পারে। করিমের মন খুশিতে ভরে গেল। সে বাবার কাছে গেল, বলল, বাবা দেখুন, এখন আরও বেশি হয়ে গেছে। আল হাকিম দেখলেন, তার দৃষ্টি গভীর হল। বললেন, বেটা, তুই কতটুকু দিয়েছিস? করিম সত্য বলল। আল হাকিম চুপ রইলেন। তারপর বললেন, এটি রহমত, কিন্তু এটি পরীক্ষাও। তুই বেশি দিয়েছিস, তাই সে আরও দিয়েছে। কিন্তু যদি তুই কখনো এতটুকু দিস যে মন বলে ব্যাস যথেষ্ট, তখনও এটি দেবে। কিন্তু যদি লোভ পেয়ে বসে, তবে এসব শেষ হয়ে যেতে পারে। করিম মাথা নাড়ল, কিন্তু মনে এক নতুন আকাঙ্ক্ষা জাগছিল। যদি এই মটকা এত দিতে পারে, তবে কি গ্রামের দারিদ্র্য মেটানো সম্ভব? কি সবার ঘরে রুটি পৌঁছানো সম্ভব? সে ভাবতে লাগল। রাত হল।
আল হাকিম ঘুমিয়ে পড়লেন। করিম বাইরে বসল। চাঁদের আলোয় মটকা চকচক করছিল। সে মটকা স্পর্শ করল। শীতলতা এখনও তেমনই ছিল। হঠাৎ তার মনে হল মটকার নিচে কিছু লেখা আছে। সে মটকা উল্টে দেখল। পুরনো লিপিতে কিছু অক্ষর। সে পড়তে পারল না, কিন্তু একটি কথা বুঝতে পারল, যেন কেউ বলছে, ধৈর্য ধর, লোভ করিস না। করিম মটকা লিখে দিল, কিন্তু ঘুম এলো না। মনে প্রশ্ন জাগছিল, এই মটকা কে রেখে গেছে? কেন কুয়ার পাশে? আর যদি এটি অন্য কেউ পেত, তবে সেও কি এটাই করত? তখনই বাইরে থেকে কারো পায়ের আওয়াজ এলো। করিম চমকে উঠল। সে উঠল, কুড়েঘরের বাইরে দেখল। অন্ধকারে এক ছায়া দাঁড়িয়েছিল, লম্বা চাদর মোড়া, মুখ ঢাকা। করিমের শ্বাস আটকে গেল। ছায়াটি ধীরে ধীরে কাছে এলো, তারপর থেমে গেল, যেন কিছু বলতে চায়। করিম নিচু গলায় জিজ্ঞেস করল, কে? ছায়া চুপ রইল। তারপর এক পুরনো ভারী কণ্ঠস্বর এলো, বেটা, ওই মটকা সাবধানে রাখিস, ওটা কারো আমানত। করিমের বুক ধড়ফড় করে উঠল। সে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ছায়া আগেই অন্ধকারে মিলিয়ে গেল। শুধু বাতাসের শনশন শব্দ রয়ে গেল। করিম কুড়ে ঘরে ফিরল। মটকা দেখল, এখনও ভরা, কিন্তু এখন তার মনে ভয় ঢুকে গেছে। এটা কারো আমানত। যদি কেউ আসে এবং চায়। রাত গভীর হল। বাইরে বাতাস ঠান্ডা হয়ে গেল। আর করিম ভাবতে লাগল, যদি কাল সেই ছায়া আবার আসে, তবে কি হবে? সকালের প্রথম আজান বাজল। করিমের চোখ খুলল। সারা রাত সে জেগেছিল। যে ছায়াটি এসেছিল, তার কণ্ঠস্বর এখনও কানে বাজছিল, আমানত সাবধানে রাখিস। সে উঠল, মটকা দেখল। জব এখনও ভরা ছিল, উপর থেকে চকচক করছিল, যেন তাজা কাটা। আল হাকিম খাটিয়ায় বসেছিলেন। চেহারায় ক্লান্তি কম মনে হচ্ছিল। বললেন, বেটা, রাতে ঘুম হয়েছিল? করিম মাথা নিচু করে বলল, বাবা, আমি জেগেছিলাম। অন্ধকারে কেউ এসেছিল। ছায়া বলে গেল যে এই মটকা আমানত, সাবধানে রাখতে। আল হাকিমের চোখ কুঁচকে গেল। তিনি দীর্ঘশ্বাস নিলেন। বললেন, বেটা, আমি ভেবেছিলাম হয়তো আমার পুরনো স্মৃতি, কিন্তু এখন মনে হচ্ছে এটি অনেক পুরনো ব্যাপার। গ্রামে ছোটবেলায় এক ফকিরের গল্প শুনেছিলাম, যে কুয়ার পাশে আমানত রেখে গিয়েছিল। যে সত্য ও ধৈর্যশীল, তাকেই যেন এটি মেলে। কিন্তু যদি লোভ স্পর্শ করে, তবে আমানত ফিরিয়ে নেওয়া হবে। করিমের বুক ধড়ফড় করে উঠল। বলল, বাবা, তবে এটি কি সেই আমানত? আল হাকিম মাথা নাড়লেন, বললেন, হতে পারে। তবে বেটা, আমানতের বোঝা ভারী হয়। তুই যে সেবা করেছিস, তা এটি তোর কাছে এনে দিয়েছে, কিন্তু এখন তোকে আরও ধৈর্য ধরতে হবে। বেশি পরীক্ষা করিস না, যা পেয়েছিস তাতেই চলা। করিম মটকা দেখল। মনে এক নতুন দোটানা ছিল। যদি এটি আমানত হয়, তবে কি অন্য কেউ এর খোঁজে আছে? কেউ কি আসবে এবং চাইবে? সে চুপ রইল। আল হাকিম আবার বললেন, বেটা, আজ কিছু শস্য গ্রামে বিলিয়ে দে, যারা ক্ষুধার্ত তাদের দে, রহমত বিলালে দাঁড়ে। করিম মাথা নাড়ল। সে একটি ছোট ঝুড়িতে জব ভরল। মটকা এখনও ভরা ছিল। যতটুকু বের করল, ততটুকুই মনে হচ্ছিল। সে ঘর থেকে বের হল, গ্রামের গলিতে গেল। প্রথমে এক বৃদ্ধা বিধবার ঘরে গেল। তার নাম ছিল রুকাইয়া। অনেক দিন ধরে অনাহারে ছিল। করিম ঝুড়ি রাখল, বলল, আম্মা, এটি নিন, আল্লাহ দিয়েছেন। রুকাইয়ার চোখ ভিজে গেল। বললেন, বেটা, তুই কোথা থেকে আনলি? করিম হেসে বলল, বাবার দোয়ায়, ব্যাস এতটুকুই। তারপর সে এগিয়ে গেল। ঘরে ঘরে গিয়ে একটু একটু জব বিলি করল। বাচ্চারা খুশি হল। মায়েরা দোয়া দিতে লাগল। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল, করিমের কাছে শস্য এসেছে। কোথা থেকে? দুপুর গড়িয়ে গেল। করিম বাড়ি ফেরল। ঝুড়ি খালি ছিল, কিন্তু মটকা এখনও ভরা। সে আল হাকিমকে জানাল। আল হাকিম হাসলেন, বললেন, দেখলি বেটা, বিলালে কমে না, এটাই রহমতের রহস্য। কিন্তু সন্ধ্যায় অন্য কিছু ঘটল। গোলাম রসুলের লোক এলো। মোড়লের পিয়ন বলল, করিম, মোড়ল ডাকছেন। করিম চমকে উঠল। সে আল হাকিমের দিকে তাকাল। আল হাকিম বললেন, যা বেটা, দেখ কি ব্যাপার। করিম মোড়লের দরবারে পৌঁছাল। গোলাম রসুল বড় তক্তপোষে বসেছিলেন। চারদিকে লোকজন। বললেন, করিম, শুনেছি তুই আজ গ্রামের শস্য বিলি করেছিস। এত শস্য কোথা থেকে এলো?
কাল তো 2 মুঠো চাইছিলি। করিম মাথা নিচু করে বলল, হুজুর, আল্লাহর রহমতে। গোলাম রসুল অট্টহাসি দিলেন, বললেন, রহমত? আচ্ছা, কিন্তু এত রহমত হঠাৎ করে কিভাবে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দেখি তোর কাছে কি কারিশমা আছে। করিম চুপ রইল। মনে ভয় ছিল, যদি মটকা দেখায় তবে যদি কেউ কেড়ে নেয়। সে বলল, হুজুর, শুধু বাবার দোয়া। গোলাম রসুলের চোখ কুঁচকে গেল। বললেন, ঠিক আছে, যা, কিন্তু মনে রাখিস, যদি কোনো রহস্য থাকে তবে লুকিয়ে রাখিস না। গ্রাম আমার, সব কিছু আমার। করিম বাড়ি ফিরল। মন ভারী ছিল। আল হাকিমকে সব জানালো। আল হাকিম বললেন, বেটা, লোভের নজর পড়ে গেছে। এখন সাবধান থাকিস। মটকা লুকিয়ে রাখ, কাউকে দেখাস না। করিম মটকা একটি পুরনো চাদরে মুড়িয়ে লুকিয়ে রাখল। রাত হল। দুজনেই চুপচাপ শুয়ে রইল। করিমের চোখে ঘুম নেই। বাইরে বাতাস বইছিল। হঠাৎ তার মনে হল কুঁড়ে ঘরের বাইরে কেউ আছে। সে উঠল, দরজা দিয়ে উকি দিল। অন্ধকারে সেই ছায়া দাঁড়িয়েছিল, লম্বা চাদর, মুখ ঢাকা। এবার ছায়া কাছে এলো। ধীর কণ্ঠে বলল, বেটা, তুই বিলি করেছিস, ভালো করেছিস, কিন্তু এখন লোভের নজর পড়েছে। আমানতের পরীক্ষা আরও কঠিন হয়ে গেছে। যদি তুই ধৈর্য হারাস তবে এই মটকা শুকিয়ে যাবে, আর যদি তুই এটি বাঁচাতে পারিস তবে রহমত আরও বাড়বে। করিম জিজ্ঞেস করল, আপনি কে? ছায়া বলল, আমি সেই ফকির, যেই আমানত রেখেছিল বহু শতাব্দী আগে। যে সত্যিকারের সেবক, তাকেই যেন এটি মেলে। তুই মিলেছিস, কিন্তু এখন তোকে আরও পরীক্ষা দিতে হবে। করিমের শ্বাস আটকে গেল। বলল, কি পরীক্ষা? ছায়া বলল, আগামীকাল সকালে গ্রামে খরা আরও তীব্র হবে। মানুষ ক্ষুধায় ছটফট করবে। তুই কি করবি? বিলিয়ে দিবি নাকি লুকাবি? সিদ্ধান্ত তোর। ছায়া অন্ধকারে মিলিয়ে গেল। করিম কুঁড়ে ঘরে ফিরল, মটকা দেখল, এখনও ভরা, কিন্তু এখন তার মনে এক নতুন বোঝা ছিল। কাল কি হবে? কাল খরা পড়বে। আমি মানুষের সাহায্য করতে চাই, কিন্তু মানুষ যদি জিজ্ঞেস করতে থাকে, তোর কাছে এত কিছু কিভাবে, তবে আমি কি বলবো? রাত গভীর হতে লাগল। চাঁদের আলো ম্লান হয়ে আসছিল, আর করিম ভাবতে লাগল, আগামীকালের পরীক্ষা কি নিয়ে আসবে। সকালের আলো কুড়াঘরে ঢুকল। করিমের চোখ আগে থেকেই খোলা ছিল। সারা রাত ফকিরের কথা কানে বাজতে থাকল। খরা আরও তীব্র হবে, মানুষ ছটফট করবে, সিদ্ধান্ত তোর। সে উঠল, মটকা দেখল, জব এখনও কানায় কানায় ভরা, যেন কখনো কম হয়নি। আল হাকিম খাটিয়ায় বসেছিলেন, চেহারায় গভীর চিন্তা। বললেন, বেটা, আজ কি হবে? করিম চুপচাপ মটকা স্পর্শ করল। শীতলতা তেমনই ছিল। বলল, বাবা, ফকির বলেছিলেন খরা বাড়বে, মানুষ ক্ষুধায় বেহাল হবে। আমি কি করব? আল হাকিম দীর্ঘশ্বাস নিলেন। বললেন, বেটা, রহমত বিলালে বাড়ে, কিন্তু যদি তুই সব বিলিয়ে দিস আর নিজের জন্য কিছু না রাখিস, তবে কি হবে? এটা পরীক্ষা। মনের কথা শোন, লোভ করিস না, কিন্তু নিজেকেও ভুলে যাস না। করিম মাথা নাড়ল। সে একটি বড় ঝুড়ি নিল, জব দিয়ে ভরে নিল। মটকা তবুও ভরা রইল। সে ঘর থেকে বের হল। গ্রামে আজ কোলাহল ছিল। মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। চেহারায় ক্ষুধার ছাপ, বাচ্চারা কাঁদছিল, বৃদ্ধরা দেয়ালে হেলান দিয়ে বসেছিল। খরা এখন শেষ সীমা পার করে ফেলেছিল। কাল পর্যন্ত যেটুকু শস্য বেঁচেছিল তাও শেষ হয়ে গেছে। করিম পৌঁছাতেই মানুষ তার দিকে তাকাতে লাগল। এক বুড়ি হাত জোড় করে বলল, বেটা, কিছু দে, বাচ্চারা না খেয়ে মরছে। করিম ঝুড়ি রেখে দিল। বলল, আম্মা, যত খুশি নিয়ে নিন। মানুষ ঝাঁপিয়ে পড়ল। ধীরে ধীরে ধৈর্যের সাথে, কেউ জোর করল না, শুধু হাত বাড়াল। করুম সবাইকে একটু একটু দিল। ঝুড়ি খালি হয়ে গেল, কিন্তু যখন সে বাড়ি ফিরল, দেখল মটকা আবার ভরা। যতটুকু বিলিয়েছে ততটুকুই বেড়ে গেছে। করিমের চোখ ভরে এলো। সে বাবার কাছে গেল, বলল, বাবা, আমি বিলিয়েছি আর মটকা আবার ভরে গেছে। আল হাকিম হাসলেন, বললেন, দেখলি বেটা, এটাই রহমতের রহস্য। বিলালে বাড়ে, কিন্তু এখন সাবধান, লোভের নজর আরও তীব্র হবে।
দুপুরে গোলাম রসুলের লোকেরা আবার এলো। এবার স্বয়ং মোড়ল সাথে ছিলেন, ঘোড়ায় চড়া, চারদিকে সিপাই। গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। মোড়ল কুঁড়েঘরের সামনে নামলেন, বললেন, করিম, বাইরে আয়। করিম বাইরে এলো। আল হাকিমও উঠে এলেন। মোড়ল বললেন, শুনেছি তুই আজ গ্রামে শস্য বিলিয়েছিস। এত শস্য কোথা থেকে? দেখা তোর রহস্য। করিম চুপ রইল। মোড়ল গলা চড়ালেন, বললেন, যদি লুকাস তবে জোর করে নিয়ে নেব। গ্রাম আমার, শস্যও আমার। আল হাকিম এগিয়ে এলেন। তার কোমর বাঁকা ছিল, কিন্তু কণ্ঠে জোর ছিল। বললেন, হুজুর, এই রহমত আল্লাহর। ছেলে সেবা করেছে তাই পেয়েছে। আপনি লোভ করবেন না। যা পাওয়া গেছে তা সবার জন্য। মোড়ল হাসলেন, বললেন, রহমত? আচ্ছা, তবে দেখা সেই রহমত। যদি সত্য হয় তবে আমিও দেখি। করিমের বুক ধরফর করছিল। সে মটকা বাইরে আনল, চাদর সরাল। মটকা জবে টলমল করছে। মোড়লের চোখ চকচক করে উঠল। বললেন, এ তো জাদু। করিম, এই মটকা আমাকে দে। আমি গ্রামের মালিক, সবাইকে সমান ভাগ করে দেব। করিম মটকা পেছনে টেনে নিল, বলল, হুজুর, এ এক ফকিরের আমানত, আমি এটি দিতে পারব না। মোড়লের মুখ লাল হয়ে গেল। বললেন, আমানত? আচ্ছা, তবে জোর করে নেব। সিপাইরা, ধরো। সিপাইরা এগিয়ে এলো। করিম পিছিয়ে গেল। আল হাকিম হাত বাড়িয়ে দিলেন, বললেন, থামুন, এটি রহমত। যদি জোর করে নেন তবে এটি শুকিয়ে যাবে। মোড়ল অট্টহাসি দিলেন, বললেন, শুকিয়ে যাবে? দেখছি। তখনই এক দমকা বাতাস বইল, ধুলো উড়ল, সবার চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুলল, মটকা মাটিতে ছিল, কিন্তু জব গায়েব, শুধু শুকনো মাটি ভরা। করিমের শ্বাস আটকে গেল। মোড়ল দেখলেন, মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, এ কি হল? আল হাকিম ধীরে বললেন, হুজুর, লোভ স্পর্শ করেছে, রহমত চলে গেছে। মোড়ল চুপ রইলেন। তারপর ঘোড়ায় চড়ে চলে গেলেন। সিপাইরাও গেল। গ্রামবাসীরা তাকিয়ে রইল। করিম হাঁটু গেড়ে বসে পড়ল। মটকা তুলল, শুকনো, খালি। চোখে জল। বলল, বাবা, সব শেষ হয়ে গেল। আল হাকিম তার কাঁধ ধরলেন। বললেন, বেটা, এখনো শেষ হয়নি, পরীক্ষা আরও বাকি আছে। ফকির বলেছিলেন, যদি ধৈর্য থাকে তবে রহমত ফিরে আসবে। করিম মটকা দেখল, শুকনো, মাটিতে ভরা, কিন্তু ভেতর থেকে এক হালকা শীতলতা এখনও অনুভব হচ্ছিল, যেন কোনো আশা বাকি আছে। সন্ধ্যা হল। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ এখনও ক্ষুধার্ত ছিল, কিন্তু কেউ করিমের উপর রাগ ছিল না। সবাই জানত সে বিলিয়েছিল। রাত হল। করিম মটকার পাশে বসে রইল। আল হাকিম ঘুমিয়ে পড়লেন। করিমের চোখ ভেজা ছিল। সে মনে মনে দোয়া করতে লাগল, হে আল্লাহ, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করো, শুধু বাবাকে কেড়ে নিও না। তখনই বাইরে পায়ের আওয়াজ। করিম উঠল, দরজা দিয়ে উকি দিল। সেই ছায়া, ফকির। এবার মুখ কিছুটা পরিষ্কার দেখা গেল, সাদা দাড়ি, চোখে জ্যোতি। ফকির বললেন, বেটা, লোভ তোকে স্পর্শ করেনি, তুই বাঁচিয়েছিস। মটকা শুকিয়েছে, কিন্তু আমানত বাকি আছে। এখন আসল পরীক্ষা আসবে। কাল সকালে মটকা আবার দেখিস। যদি তোর মন পরিষ্কার থাকে তবে রহমত ফিরে আসবে, কিন্তু যদি ভয় পাস তবে সব শেষ। ফকির চুপ হয়ে গেলেন। তারপর বললেন, কাল পর্যন্ত ধৈর্য ধর। ফকির অন্ধকারে মিলিয়ে গেলেন। করিম কুড়ে ঘরে ফিরল, মটকা দেখল, এখনও শুকনো, কিন্তু এখন তার মনে এক নতুন আশা জাগল। কাল কি হবে? যদি রহমত ফেরে, আর যদি না ফেরে? রাত গভীর হতে লাগল। জ্যোৎস্না এখনও ফিকে ছিল, আর করিম জেগে রইল। আগামীকালের পরীক্ষা কি নিয়ে আসবে? সকাল হল। আকাশে মেঘ জমেছিল, ঘন কালো মেঘ, যেন খরার ক্লান্তি এখন বৃষ্টির আশায় বদলাচ্ছে। কিন্তু বৃষ্টি এলো না, শুধু বাতাস ঠান্ডা আর তীব্র। করিম উঠল। মটকা এখনও সেখানেই রাখা, শুকনো, মাটিতে ভরা। ভেতরের শীতলতা এখনও অনুভব হচ্ছিল, কিন্তু জবের নাম নিশানা নেই। আল হাকিম খাটিয়ায় শুয়েছিলেন, চোখ বন্ধ কিন্তু জেগে। বললেন, বেটা, আজ কি করবি? করিম মটকা হাতে নিল, বলল, বাবা, ফকির বলেছিলেন মন পরিষ্কার রাখলে রহমত ফিরে আসবে। আমি অপেক্ষা করব, লোভ করব না।
শুধু আপনার সেবা করে যাব। আল হাকিম হাসার চেষ্টা করলেন, বললেন, বেটা, এটাই ধৈর্য। যে পরীক্ষায় টিকে থাকে সেই জেতে। তুই কাল লোভ করিসনি, মোড়লের সামনেও মটকা ছাড়িসনি। এটা তোর জয়। এখন দেখ কি হয়। করিম মটকা একপাশে রেখে দিল। আজ শস্য ছিল না, কাল বিলিয়ে দিয়েছিল। ঘরে কিছু বাকি নেই। দুজনেই চুপচাপ বসে রইল। বাইরে গ্রামে নিস্তব্ধতা ছিল। মানুষ এখনও ক্ষুধার্ত ছিল, কিন্তু কালকের মতো কেউ দরজায় এলো না। হয়তো ভয় পেয়েছিল, বা হয়তো বুঝে গিয়েছিল যে করিমের কাছে এখন কিছু নেই। দুপুর গড়িয়ে গেল। করিম বাইরে বেরোল, কুয়ার দিকে গেল। সেই পুরনো কুয়া, যেখানে মটকা পেয়েছিল। সেখানে বসে পড়ল। মাটিতে শুয়ে আকাশ দেখল। মেঘ ঘন ছিল, কিন্তু বর্ষার নাম নেই। সে মনে মনে বলল, হে প্রভু, যদি আমার কোনো ইচ্ছা বাকি থাকে তবে ক্ষমা করো। শুধু বাবাকে শক্তি দাও, তার নিঃশ্বাস মজবুত হোক। সে অনেকক্ষণ বসে রইল। সূর্য ডুবতে লাগল। ফেরার মন চাইছিল না। তখনই তার মনে হল কেউ কাছে আছে। সে মাথা তুলল। সেই ফকির, সাদা চাদরে মোড়া, দাড়ি বাতাসে উঠছে। ফকির কাছে এসে বসলেন, বললেন, বেটা, তুই এখানে কেন? করিম মাথা নিচু করে বলল, হুজুর, মটকা শুকিয়ে গেছে। আমি ভাবছি আমার কি কোনো ভুল হয়েছে? ফকির ধীরে বললেন, ভুল হয়নি। তুই লোভ করিসনি, তুই বিলিয়েছিস, তুই আমানত রক্ষা করেছিস। আমানত তোর কাছে সুরক্ষিত, কিন্তু রহমতের দরজা এখন খুলতে চলেছে। আজ রাতে তোর আর এক পরীক্ষা আছে। করিম জিজ্ঞেস করল, কোন পরীক্ষা? ফকির বললেন, রাতে বৃষ্টি আসবে। অনেক বছর পর প্রথম বৃষ্টি, কিন্তু সাথে এক তুফানও আসবে। কুঁড়েঘর দুর্বল, চাল উড়ে যেতে পারে। আল হাকিম অসুস্থ। তুই কি করবি? মটকা বাঁচাবি না বাবাকে? করিমের বুক ধড়ফড় করে উঠল। বলল, বাবাকে বাঁচাবো। মটকা তো আমানত, যদি হারিয়ে যায় তো যাক, কিন্তু বাবা আমার প্রাণ। ফকির হাসলেন, বললেন, এটাই জবাব ছিল। তুই আমানতকে আগে রাখিসনি। মন যা বলল তাই করেছিস। এখন যা, রাত হতে চলল। ফকির উঠে চলে গেলেন। করিম বাড়ি ফিরল, আল হাকিমকে সব জানাল। আল হাকিম বললেন, বেটা, তুই ঠিক বলেছিস। আমি বুড়ো, যদি যেতে হয় তো যাব। তুই তোর জীবন কাটা, মটকা রাখ। করিম মাথা ঝাঁকাল, বলল, বাবা, আপনি আমার সাথে আছেন, আমি কোথাও যাব না। সন্ধ্যা হল, আকাশ কালো হয়ে গেল, বাতাস তীব্র হল, বিদ্যুৎ চমকাল। তারপর ফোঁটা পড়তে শুরু করল। প্রথমে ধীরে ধীরে, তারপর জোরে। অনেক বছর পর বৃষ্টি। গ্রামের মানুষ বাইরে বেরিয়ে এলো, খুশিতে চিৎকার করল। কিন্তু তুফানও এসে গেল। বাতাস এত তীব্র যে গাছ নুইয়ে পড়ল। কুঁড়েঘরের চাল নড়তে লাগল। করিম আল হাকিমকে তুলল, বলল, বাবা, চলুন বাইরে বের হই। আল হাকিম দুর্বল ছিলেন। করিম তাকে কাঁধে নিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে বের হল। কুঁড়েঘরের চাল উড়ে গেল। কাঠগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ল। মটকা ভেতরে রয়ে গেল। করিম একটি গাছের নিচে আল হাকিমকে বসাল। নিজে ভিজছিল, ঠান্ডা লাগছিল, কিন্তু বাবাকে চাদর জড়িয়ে দিল। তুফান আরও তীব্র হল। রাত গভীর হল। করিম আল হাকিমের পাশে বসে রইল। দুজনেই ভিজতে থাকল। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। করিমের চোখ মটকার দিকে যাচ্ছিল, কিন্তু সে নড়ল না, শুধু বাবার হাত ধরে রাখল। সকাল হতে লাগল। তুফান থামল, বৃষ্টি কমল। আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্য উঠল। করিম উঠল, কুঁড়েঘরের দিকে তাকাল। সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছাদ গায়েব, দেয়াল পড়ে গেছে। সে দৌড়ে মটকা খুঁজল। মটকা ওখানেই পড়েছিল, কাদা আর পানিতে ভেজা। কিন্তু যখন সে মটকা তুলল, দেখল ভেতরে জব আবার ভরে গেছে, তাজা, চকচকে। আর মটকা এখন শুকনো নয়, যেন কখনো শুকায়নি। করিমের চোখ ভরে এলো। সে মটকা নিয়ে আল হাকিমের কাছে এলো, বলল, বাবা, দেখুন, রহমত ফিরে এসেছে। আল হাকিম দেখলেন তার চোখ ভিজে গেল। বললেন, বেটা, তুই আমানতের চেয়ে বাবাকে বেশি গুরুত্ব দিয়েছিস। এটাই ধৈর্যের জয়। এখন এই রহমত সব সময় তোর সাথে থাকবে। করিম মটকা বুকে জড়াল, কিন্তু মনে একটি প্রশ্ন ছিল, এখন কি করবে? গ্রামে সবাইকে বিলাবে? কিন্তু মোড়ল, সে কি আবার আসবে? দূর থেকে মানুষের আওয়াজ এলো। গ্রামবাসীরা জড়ো হচ্ছিল, কুঁড়েঘরের দিকে তাকাচ্ছিল।
করিম আল হাকিমকে ধরল, দুজনেই উঠে দাঁড়াল, আর তখনই গোলাম রসুলের ঘোড়া দেখা গেল। মোড়ল আসছেন, মুখে এখন ভয় ছিল, রাগ নয়। করিমের বুক ধড়ফড় করে উঠল। কি এখন নতুন পরীক্ষা? সূর্য উপরে উঠছিল, কিন্তু বাতাসে এক নতুন সুগন্ধ ছিল, বৃষ্টির এবং রহমতের। কিন্তু করিম ভাবতে লাগল, মোড়ল কি বলবে। গাছের নিচে করিম দাঁড়িয়েছিল, হাতে জব ভর্তি মটকা। আল হাকিম কাছেই গাছের নিচে বসেছিলেন। তার কোমর এখন আগের চেয়ে কম বাঁকা মনে হচ্ছিল, যেন বৃষ্টি ক্লান্তি ধুয়ে দিয়েছে। গোলাম রসুলের ঘোড়া থামল। মোড়ল নামলেন, মুখ ফ্যাকাশে, চোখে এখন রাগ নেই, বরং এক অদ্ভুত ভয়। সিপাইরা পেছনে দাঁড়িয়ে, গ্রামবাসীরা জড়ো হয়ে দূর থেকে দেখছিল, কেউ কথা বলছিল না। গোলাম রসুল করিমের দিকে তাকালেন, বললেন, করিম, এ কি হল? কাল মটকা শুকিয়ে গিয়েছিল, আজ আবার ভরা, এ জাদু। করিম মাথা নিচু করে বলল, হুজুর, জাদু নয়, রহমত, অল্লাহর রহমত। যে মন পরিষ্কার রাখে সে পায়। মোড়ল মটকার দিকে হাত বাড়ালেন, আবার থেমে গেলেন, হাত কাঁপছিল। বললেন, আমি কাল জোর করেছিলাম, লোভ করেছিলাম, আর দেখলাম সব শুকিয়ে গেল। এখন কি করব? আল হাকিম ধীরে বললেন, হুজুর, লোভের ফল পেয়ে গেছেন। এখন যদি মন থেকে মাফ চান, তবে হয়তো রহমত আবার বিলানো যাবে, কিন্তু আমানত কোনো একজনের নয়, সবার। গোলাম রসুল চুপ রইলেন, তার চোখ ভিজে গেল। তিনি হাঁটু গেড়ে বসে মাথা নিচু করলেন, বললেন, করিম, আমি ভুল ছিলাম। আমি ভেবেছিলাম সব আমার, কিন্তু আজ দেখলাম কিছুই আমার নয়, সব অল্লাহর। মাফ করে দে। করিম এগিয়ে গিয়ে মোড়লের কাঁধ ধরল, বলল, হুজুর, উঠুন, মাফের দরকার নেই, শুধু এখন সবাই মিলেমিশে চলব, এই মটকা সবার জন্য। মোড়ল উঠলেন, তার চোখে এখন লজ্জাবোধ ছিল। বললেন, ঠিক আছে, আজ থেকে আমিও সাহায্য করব, গ্রামের ক্ষুধার্তদের শস্য দেব, কিন্তু তুই মটকার রক্ষক। গ্রামবাসীরা এগিয়ে এলো, একে একে বাচ্চা, বৃদ্ধ, নারী সবাই করিমকে দেখল। তাদের চোখে কৃতজ্ঞতা ছিল। করিম মটকা তুলল, বলল, আজ থেকে যেই ক্ষুধার্ত আসবে সে জব পাবে, কিন্তু এক শর্ত, লোভ নয়, শুধু প্রয়োজনটুকুই। লোকেরা মাথা নাড়ল। করিম মটকা থেকে জব বের করল, ঝুড়ি ভরল, একে একে দিল। কেউ বেশি চাইল না, সবাই শুক্রিয়া বলল। মোড়লও দাঁড়িয়ে দেখতে লাগলেন। তারপর তিনি তার গোলা থেকে শস্য আনাতে লাগলেন, গ্রামে বিলাতে লাগলেন। প্রথমবার এমন হল যে ধনী আর গরিব একসাথে বসল। দুপুর গড়িয়ে গেল, করিম ক্লান্ত হয়ে পড়ল। আল হাকিমকে ধরে কুড়েঘরের ধ্বংসাবশেষের কাছে আনল, বলল, বাবা, কি করি? ছাদ উড়ে গেছে, থাকব কোথায়? আল হাকিম হেসে বললেন, বেটা, আল্লাহ রহমত দিয়েছেন, এখন মানুষ সাহায্য করবে, দেখিস। দুপুরে গ্রামবাসীরা এলো, কাঠ আনল, মাটি আনল, সবাই মিলে নতুন কুড়েঘর বানাতে লাগল। মোড়ল নিজেও হাত লাগালেন। কিছুক্ষণের মধ্যে ছাদ তৈরি হয়ে গেল, দেয়াল মজবুত হল। করিম আর আল হাকিম ভেতরে এলেন। মটকা এক কোণে রাখা হল, জব তখনও ভরা। রাত হল, দুজনেই শুয়ে পড়ল। আল হাকিম বললেন, বেটা, আজ তুই বড় কাজ করেছিস, লোভকে জয় করেছিস, আমানত রক্ষা করেছিস, আর সবাইকে সাথে নিয়েছিস, এটা তোর জয়। করিম বলল, বাবা, সব আপনার সেবার ফল, যদি আপনি না থাকতেন তবে আমি এই ধৈর্য ধরতে পারতাম না। আল হাকিম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, বেটা, এখন আর একটা কথা, মটকা এখন তোর কাছে আছে, কিন্তু ফকির বলেছিলেন, আমানত সবসময় এক জায়গায় থাকে না, একদিন এটি অন্য কাউকে মিলবে, যে সত্যিকারের ধৈর্যশীল। তুই তৈরি থাকিস। করিম চমকে উঠল, বলল, বাবা, মানে এটি চলে যাবে? আল হাকিম বললেন, হতে পারে, কিন্তু যতদিন আছে সঠিক ব্যবহার কর। আর যখন যাবে তখন দোয়া করিস যেন পরবর্তী রক্ষকও তোর মতো হয়। করিম চুপ হয়ে গেল, মনে হালকা বিষাদ এলো, কিন্তু আনন্দও ছিল। রাত গভীর হল, বাইরে জ্যোৎস্না ছড়ালো, বৃষ্টির পরের আকাশ পরিষ্কার, তারা জল জল করছে। তখনই করিমের মনে হল কেউ বাইরে আছে। সে উঠল, দরজা দিয়ে উঁকি দিল। ফকির দাঁড়িয়েছিলেন, সাদা চাদরে, হাসছিলেন। ফকির ধীরে বললেন,
বেটা, তুই পরীক্ষায় পাশ করেছিস, লোভকে হারিয়েছিস, আমানত বিলিয়েছিস, এখন রহমত তোর সাথে, কিন্তু এক শেষ পরীক্ষা বাকি। করিম জিজ্ঞেস করল, কোনটা? ফকির বললেন, কাল সকালে এক মেহমান আসবে দূর থেকে, ক্ষুধার্ত কান্ত। সে মটকার খোঁজে নয়, শুধু এক রুটির খোঁজে। তুই কি করবি? সব দিয়ে দিবি, নাকি ভাববি যে আগে নিজে? ফকির চুপ হয়ে গেলেন, তারপর বললেন, সিদ্ধান্ত তোর। ফকির অন্ধকারে মিলিয়ে গেলেন। করিম কুঁয়ে ঘরে ফিরল। আল হাকিম ঘুমিয়ে পড়েছিলেন। করিম মটকার পাশে বসে রইল, তাকিয়ে রইল। মনে প্রশ্ন জাগছিল, কালকের মেহমান কে হবে? যদি সে চায় তবে কি দেব? সবটুকু, নাকি কিছু বাকি রাখব? রাত কাটতে লাগল, চাঁদ ডুবতে লাগল, আর করিম জেগে রইল। কাল কি আনবে? সে কি শেষ পরীক্ষাও জিততে পারবে? সকালের প্রথম কিরণ কুড়ে ঘরে ঢুকল। করিমের চোখ আগে থেকেই খোলা ছিল। সারা রাত ফকিরের কথা মনে ঘুরপাক খাচ্ছিল। এক মেহমান আসবে, ক্ষুধার্ত, ক্লান্ত, রুটির খোঁজে, সিদ্ধান্ত তোর। সে উঠল, মটকা দেখল, জব এখনো ভরা, তাজা। আল হাকিম খাটিয়ায় বসেছিলেন, তার চোখে হালকা চমক ছিল। বললেন, বেটা, আজ কিসের অপেক্ষা? করিম ধীরে বলল, বাবা, ফকির বলেছিলেন এক মেহমান আসবে দূর থেকে। আমি তৈরি, যা চাইবে দেব। আল হাকিম মাথা নাড়লেন, বললেন, বেটা, মনের কথা শুনবি। যদি মন বলে দিয়ে দে, তবে দিবি, কিন্তু মনে রাখিস, রহমত বিলালে বাড়ে, কিন্তু মাঝে মাঝে নিজেকেও ভুলতে হয়। করিম মটকা এক কোণে রাখল, তারপর বাইরে বেরোল। নতুন কুঁড়েঘরের ছাদে বৃষ্টির ফোঁটা তখনও টপকাচ্ছিল। গ্রামে আজ কোলাহল ছিল, মানুষ ক্ষেতের দিকে যাচ্ছিল। বৃষ্টির পর মাটিতে আর্দ্রতা ছিল, হয়তো এবার ফসল ফলাবে। করিম ভাবল, যদি সব ঠিক থাকে তবে গ্রাম আবার সবুজ হয়ে যাবে। দুপুর গড়িয়ে গেল, রোদ কড়া ছিল। করিম কুঁড়ে ঘরের সামনে বসেছিল। আল হাকিম ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই দূর থেকে এক ছায়া দেখা গেল, ধীরে ধীরে কাছে আসছিল। এক বৃদ্ধ লোক, লাঠি ভর দিয়ে, কাপড় ছেঁড়া, মুখ ধুলোয় মাখা, পা টলছিল। সে গ্রামের দিকে তাকিয়ে রইল, তারপর কুঁড়ে ঘরের দিকে ঘুরল। করিম উঠে দাঁড়াল। বৃদ্ধ কাছে এলো, তার চোখ ঘোলা ছিল। বলল, বেটা, পানি, শুধু এক ঢোক। করিম দৌড়ে ভেতর থেকে মটকা আনল। না, পানি ছিল না, জব ছিল। সে ভাবল পানি তো নদীতে, কিন্তু বৃদ্ধের অবস্থা দেখে বুক কেঁপে উঠল। সে বলল, বাবা, ভেতরে আসুন, বসুন। বৃদ্ধকে ধরে ভেতরে আনল। আল হাকিম দেখলেন, বললেন, বেটা, এ কে? করিম বলল, বাবা, মেহমান। বৃদ্ধকে খাটিয়ায় বসালো। করিম বাইরে থেকে পানি এনে দিল। বৃদ্ধ ঢকঢক করে পান করল। তারপর বলল, বেটা, অনেক দিন ধরে ঘুরছি, কোনো রুটি জুটল না, ক্ষুধা প্রাণ নিয়ে নিচ্ছে। করিমের চোখ ভিজে গেল। সে মটকা দেখল, জব ভরা। সে এক মুঠো জব বের করল, বলল, দাদা, এই নিন, পিষে রুটি বানিয়ে দেব। বৃদ্ধ জব দেখল, চোখ বড় হয়ে গেল। বলল, বেটা, এত শস্য কোথা থেকে? করিম হেসে বলল, আল্লাহর রহমতে, আপনি খান। করিম নিজে জব পিষল, আটা বানাল। আল হাকিম দেখলেন, তার চোখে গর্ব ছিল। রুটি তৈরি হল 3টি, একটি আল হাকিমের জন্য, একটি বৃদ্ধের জন্য, একটি করিমের জন্য। বৃদ্ধ রুটি হাতে নিল, কাঁপতে কাঁপতে টুকরো ছিঁড়ল, মুখে দিল, তারপর কেঁদে ফেলল। বলল, বেটা, এতদিন পর রুটি, তুই খুব ভালো মানুষ। করিম মাথা নিচু করে বলল, দাদা, আপনি বিশ্রাম করুন, আজ এখানেই থাকুন। বৃদ্ধ চুপচাপ খেতে লাগল। রুটি শেষ হল। তারপর বলল, বেটা, আমি দূর থেকে এসেছি এক পুরনো আমানতের খোঁজে। বহু শতাব্দী আগে এক ফকির এক মটকা রেখেছিল, যে সত্যিকারের ধৈর্যশীল তাকেই যেন মেলে। আমি শুনেছিলাম যে এখানে এসেছে, তোর কি মিলেছে? করিমের বুক ধরফর করে উঠল। সে মটকা দেখল, এখনও ভরা। আল হাকিম ধীরে বললেন, বেটা, সিদ্ধান্ত তোর। করিম চুপ রইল। তারপর বলল, দাদা, হ্যাঁ, মিলেছে, কিন্তু এটি সবার আমানত। যদি আপনি এটি নিতে চান তবে নিয়ে নিন। আমি যে সেবা করেছি তা এখন বাকি ছিল।
এখন যদি আপনি নিয়ে যান তবে আমি খুশি হব। বৃদ্ধের চোখ ভরে এলো। বললেন, বেটা, আমি খোঁজে ছিলাম, কিন্তু এখন দেখছি আমানত সঠিক হাতে আছে। তুই লোভ করিসনি, তুই বিলিয়েছিস, তুই বাবাকে বেছে নিয়েছিস, তুই আমার মতো পথহারাকে রুটি দিয়েছিস। এই মটকা এখন তোর কাছেই থাকবে। আমি নিতে আসেনি, দেখতে এসেছিলাম যে রক্ষক কেমন। করিমের শ্বাস আটকে গেল। বলল, দাদা, আপনি ফকির? বৃদ্ধ হাসলেন, বললেন, হ্যাঁ বেটা, সেই ফকির। বহু শতাব্দী আগে রেখেছিলাম। অনেকে এলো, অনেকে গেল। লোভ সবাইকে হারিয়ে দিল। তুই শেষ পরীক্ষা ছিলি, তুই জিতে গেছিস। এখন এই মটকা তোর কাছেই থাকবে সব সময়। কিন্তু মনে রাখিস, যতদিন তুই ধৈর্য ধরবি, বিলাবি, সেবা করবি, এটি দিতে থাকবে। যদি একদিন লোভ আসে তবে শুকিয়ে যাবে। ফকির উঠলেন, করিমের মাথায় হাত রাখলেন, বললেন, তোর দোয়া কবুল হয়েছে। আল হাকিমের শরীর এখন ঠিক হয়ে যাবে। গ্রাম সবুজ হবে, তুই সুখে থাকবি। ফকির দরজার দিকে এগোলেন। করিম বলল, দাদা, দাঁড়ান। ফকির ঘুরলেন, বললেন, কি বেটা? করিম মটকা তুলল, বলল, এক মুঠো জব নিয়ে যান, পথে কাজে আসবে। ফকির হাসলেন, বললেন, বেটা, আমার প্রয়োজন নেই, কিন্তু তোর নিয়ত দেখে নিয়ে নিচ্ছি। তিনি এক মুঠো জব নিলেন, তারপর চলে গেলেন। ধীরে ধীরে দূরে মিলিয়ে গেলেন। করিম দাঁড়িয়ে রইল, চোখে জল। আল হাকিম বললেন, বেটা, আয়, এবার বিশ্রাম কর। তোর শেষ পরীক্ষাও পূর্ণ হয়েছে। করিম ভেতরে এলো, মটকা রাখল, এখনো ভরা। সেই রাতে দুজনেই ভালো ঘুমালো। বাইরে জ্যোৎস্না ছড়িয়েছিল, গ্রাম ঘুমাচ্ছিল। কিন্তু করিমের মনে এক খুশির কথা ছিল। এখন মটকা সব সময় থাকবে এবং সে মানুষের সাহায্য করতে থাকবে। দিন কাটতে লাগল। গ্রামে এখন কোলাহল। বৃষ্টির পর খেতে সবুজ কুঁড়ি ফুটে উঠল। মানুষ ভোরবেলা হাল চষতে বেরোত। বাচ্চার হাসত, খেলত, নদীর দিকে দৌড়াত। খরার স্মৃতি এখন ঝাপসা হয়ে আসছিল। কুড়ে ঘর নতুন তৈরি হয়েছিল, মজবুত দেওয়াল, উঁচু ছাদ। মটকা এক কোণে রাখা থাকত, জবে ভরা, কখনো কমত না। করিম প্রতিদিন সকালে উঠত, আল হাকিমের সেবা করত। এখন তার কোমর সোজা হয়ে গেছে, চোখে পুরনো উজ্জ্বলতা ফিরে এসেছে। ব্যথা এখন কম ছিল। করিম তাদের সাথে কথা বলত, তারপর মটকা থেকে জব বের করত, ঝুড়ি ভরত, গ্রামে বিলাতে বেরোত। কেউ দরজায় আসত না, করিম নিজে যেত। বয়স্কদের ঘরে, বাচ্চাদের কাছে, সবাইকে একটু একটু। কেউ বেশি চাইত না, সবাই শুক্রিয়া বলত, দোয়া দিত। আর এভাবেই এক গরিবের ধৈর্যের গল্প পূর্ণ হল।